চলুন নিকেলের ইলেকট্রন বিন্যাসটা বের করা যাক। নিকেলের 28টা ইলেকট্রন আছে এবং আমাদের কেবল বের করতে হবে এর কোন অরবিটালের কোন শেলে এরা ঢুকবে। তাহলে 28টা ইলেকট্রন। যেভাবে আমরা এটা বের করা শিখেছি তা হলো প্রথমে এটা হলো এস ব্লক, আর আমরা আগেও দেখেছি যে হিলিয়াম আসলে এখানে থাকবে। যখন আমরা এস ব্লক অরবিটাল নিয়ে কথা বলছিলাম তখন দেখেছি। এটা হলো ডি ব্লক আর এটা হলো পি ব্লক। আমরা নিম্ন শক্তির ইলেকট্রন নিয়ে শুরু করতে পারি, সামনের বা পেছনের দিকে যে কোনো দিকেই যাওয়া যাক। যদি আমরা সামনের দিকে যাই তবে প্রথমে দুটো ইলেকট্রন যাবে 1s2-তে, এটা হচ্ছে নিকেলের ক্ষেত্রে। তাহলে প্রথমে দুটো ইলেকট্রন 1s2 পূরণ করবে, এরপর আমরা যাব 2s2-তে। মনে রাখবেন যে এই ছোট্ট দুইটা সাবশেলে অবস্থিত ইলেকট্রন সংখ্যা বোঝাচ্ছে। আমি প্রতিটা শেল ভিন্ন ভিন্ন রঙে লিখছি। তো এটা হচ্ছে 2s2, এরপর আমরা পূরণ করব 2p6। আমরা এখানে সবগুলো পূরণ করব, তো 2p6 গেল। তাহলে এ পর্যন্ত আমরা 10টা ইলেকট্রন পূরণ করেছি বা সাজিয়ে ফেলেছি। এখন আমরা যাব তৃতীয় শেলে, অর্থাৎ আমরা যাচ্ছি 3s2-তে। আবারও বলছি যে আমরা নিকেলের ইলেকট্রন বিন্যাস বের করছি, তাহলে লিখলাম 3s2। এরপর তৃতীয় শেলের পি অরবিটাল পূরণ করব, অর্থাৎ 3p6, যখন আমরা তৃতীয় পর্যায়ে আছি। তাই এখানে হবে 3p6। এখানে 6টা মৌল আছে। এরপর আমরা যাব চতুর্থ শেলে। চতুর্থ শেল, আমি এটা হলুদ রঙে লিখছি, চতুর্থ শেল, তাই 4s2। এখন আমরা চলে এসেছি ডি ব্লকে। তো আমরা ডি ব্লকে করব 1 2 3 4 5 6 7 8 8টি ইলেকট্রন। ডি ব্লকে হবে d8। কিন্তু মনে রাখবেন এটা 4d8 হবে না, কারণ আমরা ফিরে গিয়ে তৃতীয় শেল পূরণ করে আসব। তাহলে এটা হবে 3d8। তাহলে আমরা লিখতে পারি 3d8। আর এভাবেই আমরা সর্বনিম্ন শক্তি স্তর থেকে সর্বোচ্চ শক্তি স্তর পর্যন্ত ইলেকট্রন পূরণ করতে পারি। কিন্তু লক্ষ্য করুন যে 8টা উচ্চ শক্তি স্তরের ইলেকট্রন আমরা পূরণ করলাম। এই 8টা এরা প্রবেশ করলো তৃতীয় শেলে, অর্থাৎ যখন ডি ব্লক পূরণ করব তখন শেল সংখ্যা হবে যে পর্যায়ে মৌলটা আছে তা থেকে এক কম। আমরা চতুর্থ পর্যায়ে ছিলাম কিন্তু এক বিয়োগ করেছি, তাই এখানে হয়েছে 4 - 1। এই হলো নিকেলের ইলেকট্রন বিন্যাস। এখন আমরা যাচ্ছি ভ্যালেন্স ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন নিয়ে কাজ করতে, যেগুলো সর্ববহিস্থ শক্তি স্তরে থাকে। তাহলে আমরা এগুলোকে দেখব। এগুলো হচ্ছে সেই ইলেকট্রন যারা বিক্রিয়া করে, যদিও এরা উচ্চ শক্তিতে আছে এবং এরা বিক্রিয়া করে কারণ এরা হচ্ছে সবচেয়ে দূরে। ব্যাপারটা এভাবে দেখতে পারেন যে এদের নিউক্লিয়াস থেকে সবচেয়ে দূরে থাকার সম্ভাবনা অনেক বেশি এগুলোর তুলনায়। এখন নিকেলের ইলেকট্রন বিন্যাস বের করার আরেকটা উপায় হলো, যেটা রসায়ন ক্লাসে শেখানো হয়, যদিও আমরা যেভাবে প্রথমে বের করলাম সেটাই আমি বেশি পছন্দ করি, সেটা হচ্ছে পর্যায় সারণী দেখে বের করা। এটাই বেশ ইউজফুল মনে হয় আমার কাছে, কারণ সেক্ষেত্রে কোন মৌল কোন মৌলের সাথে বিক্রিয়া করে সেটা বোঝা সহজ হয়। তো যাই হোক, নিকেলের 28টি ইলেকট্রন রয়েছে। নিরপেক্ষ অবস্থায় নিকেলে 28টি ইলেকট্রন থাকে, কারণ এতে 28টি প্রোটন রয়েছে। এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 28। 28টা প্রোটন, এই 28 সংখ্যাটার মানে এতে 28টি প্রোটন রয়েছে। তাই যদি এটি নিরপেক্ষ হয় তবে আমরা বলতে পারি যে এতে 28টি ইলেকট্রন রয়েছে। যদিও সবসময় এরকম নাও হতে পারে, কিন্তু যদি আপনি ইলেকট্রন বিন্যাস বের করতে চান তবে এরকম হবে। তো যাই হোক, নিকেলে 28টি ইলেকট্রন রয়েছে, পারমাণবিক সংখ্যা হচ্ছে 28। চাইলে আমরা এভাবেও এর ইলেকট্রন বিন্যাস বের করতে পারি। আমরা শক্তি স্তরগুলো লিখতে পারি, যেমন 1 2 3 4। এর উপরে লিখতে পারি S P D F। আমি F পর্যন্তই লিখবো, আপনি চাইলে G H আর অন্যান্যগুলোও লিখতে পারেন। এখন যা করব তা হলো প্রথমে এটা পূরণ করব, এরপর এটা, এরপর এটা, তারপর এটা, আর সবশেষে এটা। আমি আঁকছি। এই শেলগুলো আসলে, এই সবুজ শেলগুলো আমি শুধু বোঝানোর জন্য এঁকেছি, কিন্তু আমি যেই ক্রমানুসারে এঁকেছি সেই একই ক্রমে এগুলো ইলেকট্রন দিয়ে পূরণ হয় না। আমি শুধু দেখাচ্ছি এখানে। তাহলে 3D সাবশেল আছে এখানে, কিন্তু কোনো 3F সাবশেল নেই। আবার 4F সাবশেল আছে। আমি লাইন টেনে দিচ্ছি যাতে আরও স্পষ্টভাবে বোঝা যায়। এখন আপনি এগুলোকে এরকম কোনাকুনি করে পূরণ করবেন। প্রথমে S সাবশেল পূরণ করবে, তারপর 2S, এরপরে
এই কর্ণটা দিয়ে এভাবে, তারপর এই কর্ণটা দিয়ে এভাবে, তারপর এই কর্ণটা দিয়ে এভাবে, আর এভাবেই চলতে থাকবে। আপনাকে শুধু জানতে হবে যে এস শেলে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকে, পিতে থাকে 6টা, ডিতে থাকে 10টা। আর এফ ব্লক নিয়ে আমরা পরে আলোচনা করব। পর্যায় সারণী দেখলেই আপনি বুঝতে পারবেন যে এফ ব্লকে কয়টা থাকে। তো এভাবে এগুলো পূরণ করতে হবে। এখন নিকেলের বেলায় কি হবে? নিকেলের আছে 28টি ইলেকট্রন। প্রথমে আমি এটা পূরণ করব, অর্থাৎ 1s2। এরপর যেহেতু কোনো 1p শেল নেই, তাই 2s2, এরপর হবে 2s2। আমি অন্য একটা রঙে লিখছি 2s2, এটা হচ্ছে ঠিক এখানে। এরপর আমি এই কর্ণ বরাবর ওপরে উঠে আবার নামলাম, অর্থাৎ 2p6। আপনাকে খেয়াল রাখতে হবে যে কয়টা ইলেকট্রন আপনি পূরণ করলেন। এক্ষেত্রে আমরা এখন পর্যন্ত 10টা করেছি, এখানে শেষটা ব্যবহার করেছি। এরপর কর্ণটা ধরে এখানে নামবো, অর্থাৎ আমরা এখন তৃতীয় শক্তি স্তর পূরণ করব, অর্থাৎ 3s2। আর এরপরে কোনটাতে যাব আমরা? 3s2-র পর আমরা তীরটাকে অনুসরণ করে এখান থেকে শুরু করে, এখানে কিছু নেই, তারপর এখানে আসলাম, তাহলে এটা হবে 3p6। এরপর যেটা পূরণ করব সেটা হচ্ছে 4s2, এরপর হবে 4s2। এর পরপরই যেটা করতে হবে তা হলো ওপরে চলে যেতে হবে এবং নেমে 3d পূরণ করতে হবে। আমাদের কাছে 3d পূরণ করার জন্য কয়টা ইলেকট্রন বাকি আছে? আমরা এখানে 3d পূরণ করব, তাহলে এ পর্যন্ত ইলেকট্রন গিয়েছে কয়টা সেটা হিসাব করা যাক। 2 + 2 = 4, 4 + 6 10, 10 + 2 12, 18 + 2 20টা, 20 ইলেকট্রন আমরা ব্যবহার করেছি এ পর্যন্ত। 3d পূরণের জন্য 8টি ইলেকট্রন আমাদের হাতে আছে, অর্থাৎ ডি সাবশেলে অবশিষ্ট 8টি ইলেকট্রনই থাকতে পারবে, অর্থাৎ 3d8। প্রথম পদ্ধতিতে পাওয়া ইলেকট্রন বিন্যাসটার সাথে হুবহু মিলে গেল এটা। আমি প্রথম পদ্ধতিটাই বেশি পছন্দ করি, কারণ এতে আপনি পুরো সময়টা পর্যায় সারণী দেখছেন। এর ফলে কোন মৌলটি কোথায় আছে এ সম্পর্কে আপনার একটা ভালো ধারণা হয়ে যায় এবং আপনাকে হিসেব রাখতে হয় না যে কয়টা ইলেকট্রন আপনার ব্যবহার করতে হয়েছে। আর এখানে প্রথমে 2টো, তারপর 2টো, এভাবে হিসেব করে এগোতে হয় আর চিত্র আঁকতে হয়। আর এখানে আপনি পর্যায় সারণীটা ব্যবহার করলেই হয়ে যাচ্ছে। আরও ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি পেছন থেকে হিসেব করেও আসতে পারছেন। আর ছবিটার ক্ষেত্রে আপনি দেখেই বলে দিতে পারবেন না যে সবচেয়ে বেশি শক্তির স্তর হবে 3d8 এবং সর্ববহিস্থ স্তর হবে 4s2। আপনি পুরোটা না দেখে এটা বলতে পারবেন না। আর পর্যায় সারণীর পদ্ধতিতে যদি আমরা ধরুন যে আমি জিরকোনিয়ামের ইলেকট্রন বিন্যাস বের করতে চাই, জিরকোনিয়াম, এখানে ZR এর সংকেত, এর ইলেকট্রন বিন্যাস আমরা বের করতে চাই, সেক্ষেত্রে আমি পুরো ইলেকট্রন বিন্যাসটাই বের করতে পারি। কিন্তু আমি যদি বলি যে এর সর্ববহিস্থ স্তর যা সর্বোচ্চ শক্তির ইলেকট্রন আমি বের করব, তবে সেক্ষেত্রে আমি এই 2টো মৌলে 2টো ডি শেল পূরণ করে ফেলছি। কিন্তু ডি ব্লক পূরণের সময় একটি পর্যায়ে নিচে যেতে হয়, অর্থাৎ 4d2। যেহেতু পর্যায়টা হচ্ছে 5, তাই লিখছি 4d2। এর আগে আপনাকে 5s2 পূরণ করতে হবে, তারপর আপনি পেছনে যেতে পারবেন। তারপর আপনি পেছনে যাবেন এবং পূরণ করবেন, যেমন 4p6 পূরণের আগে 10টা ডি ব্লক ইলেকট্রন এখানে পূরণ হয়। এটা হচ্ছে চতুর্থ পর্যায়ে। কিন্তু ডি এর জন্য 1 কমিয়ে 3d10, তো 3d10। এরপর আছে 4s2, আমি পাশে পরিষ্কার করে লিখছি, তাহলে 4d2 এই দুটো, তারপর 5s2, আর তারপর হবে 4p6 এখানে, এরপর 3d10, মনে রাখবেন 4 - 1, তাই 3d10, আর তারপর 4s2, এবং এভাবে আপনি পেছনে যেতে থাকবেন। এভাবেই পূরণ করতে করতে আপনি বুঝে যাবেন যে মৌলটির সর্বোচ্চ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে। এখানে 5s হলো সর্বোচ্চ শক্তি স্তর, এটা পূরণ করেছি 2টো ইলেকট্রন দিয়ে, তাই এই 2টো ইলেকট্রন হলো সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রন। এরা সর্বোচ্চ শক্তির ইলেকট্রন নয়, কিন্তু নিউক্লিয়াস থেকে সবচেয়ে দূরে থাকার সম্ভাবনা এদের সবচেয়ে বেশি, তাই এই ইলেকট্রনগুলোই বিক্রিয়া করে এবং রসায়নে এরাই বেশি গুরুত্বপূর্ণ। এখানে আরেকটা কথা বলে রাখি, যেটা সব সময় বলা হয় না। কথাটা হলো, মনে করবেন না যে ইলেকট্রনগুলো এইসব শেলে গিয়ে চুপচাপ বসে থাকে। ইলেকট্রনগুলো সবসময়ই বিভিন্ন অরবিটালে লাফিয়ে বেড়ায় এবং অন্যান্য ইলেকট্রনের সাথে মিশে যায় এবং আরও নানা রকম উদ্ভট অকল্পনীয় কাজ করে থাকে। কিন্তু এই পদ্ধতিটা অন্তত একটা ধারণা দেয় যে ইলেকট্রনের ভেতরে আসলে কি হচ্ছে।
বেশিরভাগ ক্ষেত্রেই এরা অরবিটাল অনুযায়ী আচরণ করে বিক্রিয়ার সময়। তো যাই হোক, আমি আপনাদের ইলেকট্রন বিন্যাস করা শেখাতে চেয়েছি, কারণ এটা শিখলে পরবর্তীতে কিভাবে বিক্রিয়াগুলো হয় তা বুঝতে অনেক সুবিধা হবে, কারণ এতে করে সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন বা যোজন ইলেকট্রন সম্পর্কে জানা যায়। পরের ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে।